নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। 30 বছরের আমি আগে কখনো দেখিনি, অস্বাভাবিক মৃত্যুর মামলার আগেই এমন মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পদত্যাগ করুন নইলে গুলি, মঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল। ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা চেয়ে এক্সে লিখলেন অভিষেক। বড় খবর সংবাদ বাংলা চ্যানেলে, খবরটি প্রথমে রয়েছে। মালদায় কংগ্রেসে ভাঙন, প্রতিমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ 500 জন কর্মী সমর্থক। বড় খবর শুধুমাত্র সংবাদ বাংলা চ্যানেলে, কাজে যোগ দিন। আন্দোলনকারী চিকিৎসকদের বার্তা সুপ্রিম কোর্টের। অগাস্ট 22, 23, 25 ঝড় বৃষ্টির তোলপাড় হবে দক্ষিণবঙ্গে। কখন কোথায় সতর্কতা, আবহাওয়ার খবর। আরজিকরের ঘটনার মধ্যেই শাসক দলকে আরও চাপের মধ্যে ফেলে দিলেন বিধায়ক। তিস্তা নিয়ে আমরাও মমতার মতো করব প্রয়োজনে, হুঁশিয়ারি বাংলাদেশের। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ফাঁকা আওয়াজ নয়, ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন এ ব্যাপারে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে হবে রাজ্যকেই। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, গত 10 দিন ধরে গোটা দেশ প্রতিবাদে উত্তাল। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নেমে বিচার চাইছেন আম জনতা। এই প্রতিবাদ চলাকালীনই দেশের বিভিন্ন প্রান্তে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং দুঃখজনকভাবে আরজিকরের ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, দেশে প্রতি 15 মিনিটে একটি, প্রতি ঘন্টায় 4টি ও দিনে 90টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। তাই এর বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ করা অত্যন্ত জরুরি। 50 দিনের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া শেষ করে অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হয়, এখনই সেরকম আইন লাগু হওয়া দরকার। রাজ্যগুলিরও উচিত ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন প্রণয়নের ব্যাপারে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা। ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। সব শেষে গোটা দেশের মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এর আগে 14ই অগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচি চলার সময় আরজিকর হাসপাতালে বহিরাগতদের হামলার তীব্র নিন্দা করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সে কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিষেক। সেই পোস্টের লিঙ্ক শেয়ার করা হয়েছিল তৃণমূলের মিডিয়া গ্রুপে। এবার ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে ফের এক্স হ্যান্ডেলে সরব হলেন অভিষেক। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 সাবস্ক্রাইবার টার্গেট রেখেছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব টার্গেটটিকে সম্পূর্ণ করুন। আপনারা অনেকেই আছেন যারা নিয়মিত খবর দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনারা আরো নিয়মিত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসছি পরবর্তী খবরে। প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে, আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার বার্তা সর্বোচ্চ আদালতের। সোমবারের পর বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে ফের শুনানি দেশের শীর্ষ আদালতে। আরজিকরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে দেশের শীর্ষ আদালত সোমবার এই মামলার শুনানি হয়। সেদিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে এই মামলার তদন্তের অগ্রগতি স্ট্যাটাস জানতে চেয়েছিল শীর্ষ আদালত। আরজিকর হাসপাতালে 14ই অগস্ট মধ্যরাতে হামলার ঘটনার তদন্তের অগ্রগতি কতটা, সেই বিষয়ে রাজ্যের কাছেও রিপোর্ট চেয়েছিল সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার। শুনানিতে সর্বোচ্চ আদালতে চিকিৎসকদের জানায় সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে চিকিৎসকদের কর্মবিরতির কারণে বহু রোগী সমস্যার সম্মুখীন হচ্ছেন। গত কয়েকদিনে রাজ্যের নানান জায়গায় এই ছবি ফুটে উঠেছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কর্মবিরতির কারণে চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, নিশ্চিত করা হবে নিরাপত্তা। কর্মবিরতি প্রত্যাহারের বার্তা দিল সর্বোচ্চ আদালত। এদিনের শুনানিতে চিকিৎসকদের পক্ষের আইনজীবী আদালতে জানান, আরজিকরে এখনো ভয়ের পরিস্থিতি। আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে হোস্টেলে। শুনানিতে সলিসিটর জেনারেল আশ্বাস দেন, যারা হুমকি পাচ্ছেন তাদের নাম দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সোমবারের মধ্যে ইস্তফা না দিলেই মঙ্গলবার গুলি চললে তাকেই দায় নিতে হবে, এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আর এই মন্তব্য শুনেই ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল। অনেকেই প্রশ্ন তুলেছেন যে তবে কি প্ররোচনা দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক? রাজ্যে অরাজকতা সৃষ্টি করছে বিজেপি। এই মন্তব্যের কারণে শুভেন্দুকে গৃহবন্দী করার দাবি তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এছাড়াও এদিন মঞ্চ থেকে শুভেন্দু বলেন, পুলিশ মন্ত্রী ফেল, ওর তো লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে।
এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে কুণাল বলেন, এরা বিচার চান নাকি পদত্যাগের দাবি নিয়ে কুরাজনীতি? এই ইস্যুতে কবে কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? এখানে তো 12 ঘন্টায় গ্রেপ্তার। যে বা যারা গুলির কথা বলে প্ররোচনা দিচ্ছেন তাদের গৃহবন্দী করুক পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতার ইস্তফার দাবি তুলেছে বিভিন্ন মহল। তোলা হচ্ছে বিশেষ স্লোগানও, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অনেকে স্লোগানটি লেখা টি-শার্টও পরছেন। এর মধ্যেই 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তবে এই ডাক এবিভিপি দিয়েছে বলেই অভিযোগ। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং আপনাদের কোন খবরগুলি দেখতে শুনতে ভালো লাগে সেটাও জানাবেন। আসছি পরবর্তী খবরে। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজুর আগেই ময়না তদন্ত হয়ে গেল। আরজিকর কাণ্ডের টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ঘটনার টাইমলাইন নিয়েও প্রশ্ন তুলল প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। এমনকি এই মামলায় কলকাতা পুলিশ যা করেছে তা দীর্ঘ 30 বছরের কেরিয়ারে আমি দেখিনি বলে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিচারপতি জেপি পারদিওয়ালের, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে। আজ বুধবার মামলার শুনানিতে সিবিআই তদন্তের একটি রিপোর্ট জমা দেয়। শুধু তাই নয়, আরজিকর কাণ্ডে ভাঙচুর নিয়েও রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। কিন্তু মামলার শুনানিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে কলকাতা পুলিশের পদক্ষেপ এবং তদন্ত নিয়ে এদিন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই ময়নাতদন্ত কিভাবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি পারদিওয়ালা। বিচারপতি রাজ্যের কাছে ময়নাতদন্ত কখন হয়েছে তা জানতে চান। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, সন্ধে 6:10 থেকে 7:10 মধ্যে করা হয়েছে। তার আগে সকালে জেনারেল ডায়েরি হয়। এরপরেই রাজ্যের কাছে বিচারপতি পারদিওয়ালা জানতে চান, এটা কি অস্বাভাবিক মৃত্যু? তাহলে ময়না তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। এদিন রাজ্যের তরফে বেশ কিছু নথি আদালতে জমা দেওয়া হয়। আর সেই নথি দেখে আদালতের আরও পর্যবেক্ষণ। রাত 11:30টায় দেখা যাচ্ছে জেনারেল ডায়েরি হয়েছে। এর ঠিক 15 মিনিটের মাথাতেই দেখা যাচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হলো। গোটা টাইমলাইন নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। যদিও এই বিষয়ে রাজ্যের তরফে কপিল সিব্বল যে সাফাই দেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, বিচারপতি পারদিওয়ালার পর্যবেক্ষণ, কলকাতা পুলিশ যা করেছে তা দীর্ঘ 30 বছরের কেরিয়ারে আমি দেখিনি। এরপরেই কলকাতা পুলিশের যে আধিকারিক প্রথম ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগ দায়ের করেন তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তা সহ যে নদী বইছে ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে, সেই সবগুলির ওপর নিজেদের অধিকার কায়েম করতে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে তো কথা বলবেই, প্রয়োজনে আন্তর্জাতিক মহলে বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। গত জুন মাসের সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, জল বন্টনের বিষয়ে আলোচনার বদলে তিস্তা নদীর সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ঠিক হয়েছিল ভারত থেকে বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে। তাদের রিপোর্ট অনুযায়ী দুই দেশ পরবর্তী পদক্ষেপ করবে। তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে। বাংলাদেশে ঘটে গিয়েছে পালা বদল। কাজেই তিস্তা নিয়ে এর আগের আলোচনার আর কোনো মূল্য নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে বাংলাদেশের পরিবেশ ও জল উপদেষ্টা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেব। তিস্তা পাড়ের মানুষদের মতামত নিয়েই এই বিষয়ে কাজ শুরু করা হবে। তিনি জানান, এই বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে। অন্তর্বর্তীকালীন সরকার তিনি আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের নয়া সরকার, কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর জল বন্টনের বিষয়টি তারা আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে। এই বিষয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইবে। সৈয়দা রিজওয়ানা হাসানের এই মন্তব্য নয়াদিল্লির কপালে ভাঁজ ফেলার মতো। দ্বিপাক্ষিক বিষয়গুলিতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়াদিল্লি কখনোই চাইবে না। বিশেষ করে ওত পেতে আছে চীন। ভারত সফরের পরই চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর থেকে ফিরে তিনি জানিয়েছিলেন, তিস্তা প্রকল্পে সহায়তা করতে মুখিয়ে আছে বেজিং, কিন্তু তিনি চান এই কাজটা ভারতই করুক। বাংলাদেশের নয়া জামানায় তিস্তা প্রকল্পে চীন নাক গলালে তা ভারতের পক্ষে যথেষ্ট অস্বস্তির ও চিন্তার কারণ হবে। এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে তিস্তার জলের ন্যায্য হিস্সা চেয়েছিলেন
বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছিলেন, জল কম আছে আমি জানি, এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন সেটুকুও নেই, কিন্তু আছে তো। 100 কিউসেক জলও যদি থাকে তার মধ্যে 30 কিউসেক আপনারা আমাদের দিতে পারেন না? এভাবে তাদের আমরা বলেছি। আরজি করের ঘটনায় সারা দেশ তোলপাড়। সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রী সকলেই এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি বললেন, সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আরও বেশি সক্রিয় হওয়া। বয়স বেড়েছে বলেই কি তিনি সক্রিয় নন? তিনি আরও বলেন, সুদীপ দা, সৌগত দা আমাদের দ্রোণাচার্য, আমাদের ভীষ্ম। এরা আর বস্ত্র ধরবেন না, জ্ঞান দেবেন। তবে মদন মিত্র সাংসদ হলে কি করতেন? মদনের জবাব, সাংসদ হলে সামনে দাঁড়িয়ে মার খেতাম, বলতাম যার যত রাগ আছে সব আমার ওপরে প্রকাশ করো। এক্ষেত্রে উল্লেখ্য যে রাজ্য সরকারের উপরে আরজি করের ঘটনার অনেক চাপ রয়েছে। দ্রুত এই ঘটনার নিষ্পত্তির জন্য সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে। এই অবস্থায় মদন মিত্রের এমন মন্তব্য শাসক দলকে আরও চাপে ফেলে দিয়েছে। ফুসছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করা নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরছে। এর জেরে বৃষ্টি বাড়বে রাজ্যের একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় বৃষ্টি বাড়বে? এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলার পাশাপাশি কলকাতাতেও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু অংশে। মোটের ওপর আজ দক্ষিণবঙ্গের সব জেলায় কম বেশি ভিজবে। শুক্রবারও জারি থাকবে বৃষ্টি। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের নানা জেলায়। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না। মেঘলা আকাশের পাশাপাশি কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 27 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি। আবারও কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন মালদায়। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় 500 জন কংগ্রেস কর্মী জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মিলনগঞ্জ সাজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। দলীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তারা কংগ্রেস করছিলেন, কিন্তু কংগ্রেস থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আরাজাউল আলফাজউদ্দিন ও আকমল হোসেন সহ 500 জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাবারক হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান, জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জহিরুদ্দিন বাবর, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যুব সভাপতি মনিরুল আলম সহ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী আলফাজউদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছি, অনেক লড়াই করেছি, কিন্তু কংগ্রেসে থেকে কোনো কাজ করতে পারছিলাম না। যারা আমাদের নেতৃত্বে ছিল কংগ্রেসে তারা নিজেরাই কাজ করছে ও কাজগুলো আমাদের না দিয়ে অন্য কাউকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছিল। তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম। আমরা তৃণমূলে থেকে কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।